হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর হিস্ট্রি থেকে মডেল 7 সলভ করব। দেখো কি রয়েছে। মেগালিথ হলো এ। ডি বড় পাথরের সমাধি। 10,000 যুদ্ধের উল্লেখ আছে এ ঋগ্বেদে। সুদ গ্রহণ যে ধর্মে নিষিদ্ধ ছিল এ ব্রাহ্মণ ধর্মে। ঋক বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সি সপ্ত সিন্ধু অঞ্চলে। দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ হচ্ছে ডি অশোক। হর্ষবর্ধনের উপাধি ছিল এ শিলাদিত্য। কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা ছিলেন বি খারবিল। গাথা সপ্তশতীতে গাথার সংখ্যা হয়ে যাবে এ 700টি। গুপ্ত আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদারকে বলা হতো এ অগ্রহার প্রথা। গুপ্ত যুগে রোজকার কাজকর্মে ব্যবহার করা হতো সি তাম্র মুদ্রা। সঙ্গম সাহিত্য যে ভাষায় রচিত সি তামিল। স্তূপের চারিদিকে তোরণ ছিল এ 4টি। তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো সি তামালিতিস। জীবক ছিলেন এ চিকিৎসক। সংহিতা কথার অর্থ কি সংকলন করা। বেদের অপর নাম কি শ্রুতি। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলা। ত্রিপিটক কোন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? বৌদ্ধ ধর্মে। পার্শ্বনাথ কে ছিলেন? কাশীর রাজকুমার ও শেষ জৈন তীর্থঙ্কর। মহাভারতের আদি নাম কি? জয়কাব্য। উপবেদ কাকে বলা হয়? চিকিৎসা শাস্ত্রকে। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। সুদর্শন হ্রদ কোন সম্রাটের শাসনকালে নির্মিত হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। বৈদ সুসেন লক্ষণের ক্ষতস্থানে কি লাগাতে বলেছিলেন? সঞ্জীবী ভেষজ। সঞ্জীবনী দীর্ঘইকার হয়ে যাবে। দন্তস্ব ইয় বর্গেজ বয় দন্ত নেই দীর্ঘইকার। সঞ্জীবনী। ঠিক আছে। কনিষ্কের মূর্তি কোথায় পাওয়া যায়? 1911 সালে মথুরায়। ইন্ডিকা কে রচনা করেন? মেঘাস্থিনিস। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে সভাপতি কে ছিলেন? বসুমিত্র। লিচ্ছবি কাদের বলা হয়? দেখো এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিই। সভা ও সমিতি বলতে কি বোঝো? দেখো তোমাদের দেখায়। সভা গঠিত হয় অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারতো। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। ওরা যেটা লিখিত যে পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করতে কারা? সভা ও সমিতি। ঠিক আছে, এটা লাস্টে লিখলে কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন বলেছে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? দেখো এটাও তোমাদের দেখায়। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে বোঝায় সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণকে। পরের প্রশ্ন আর্য সত্য কি? দেখো, বোধি জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে 4টি সত্য পালনের উপদেশ দেন, যা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য বলতে কি? দেখো, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণও আছে, দুঃখ দূর করা যায়, আর দুঃখ দূর করার জন্য সঠিক পথও আছে। ঠিক আছে, দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো কি? অষ্টাঙ্গী মার্গ। পরের প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয়েছে কেন? দেখো এটা তোমাদের দেখায় 118 পেজে 43 নাম্বার কোশ্চেন। দেখো, সকারি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে শক শাসকদের উচ্ছেদ করেছিলেন। তিনি ছিলেন শকদের শত্রু বা অরি, শক যুক্ত অরি, সকারি, তাই তাকে সকারি বলা হয়। কি বলেছে? হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ণ বলা হয় কেন? প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে কি বলা হয়? প্রথম নগরায়ণ। ঠিক আছে, একবারে শুরুর দিকে এই নগরায়ণটা হয়েছিল, যেন প্রথম নগরায়ণ বলা হয়। এর সাথে তোমরা এর বিষয়গুলো দিতে পারো, কোন সময়টা শুরু হয়েছিল, নাগরিক বৈশিষ্ট্য, এলাকাগুলো দিতে পারো। পরের প্রশ্ন বলেছে সাতবাহন শাসনে মেয়েদের অবস্থায় কিরূপ ছিল? এটা তোমরা পাঠ্য বই থেকে একটু করে নিও। বিহার আর স্তূপের মধ্যে পার্থক্য দেখান। তোমাদের দেখিয়ে দিই, 163 পেজে রয়েছে বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই যে রয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার স্তূপ। গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর অর্ধগোলাকার ঢিবির মতো স্থাপত্যকে স্তূপ বলা হয়। প্রথম দিকে বিহার ছিল অনেক গুহার সমষ্টি, পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি করা হয়। প্রথম দিকে স্তূপ তৈরি হয় মাটির ঢিবি করে, পরবর্তীকালে ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি করা হয়। অনেক ইটের স্তূপে পাথরের আস্তরণও দেওয়া হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত কেন? দেখো এই প্রশ্নের সমাধানটা আমি বহুবার রিড করে দিয়েছি, তাই আর রিড করবো না, জাস্ট আমি
তোমাদের বোঝার সুবিধার জন্য একটু দেখিয়ে দিই, দেখে নাও, তোমরা একটু মার্ক করে নিও। 181 পেজে 20 নম্বর প্রশ্ন, ঠিক আছে? এতটা। পরের প্রশ্ন বলেছে প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল, ঠিক আছে? এটাও তোমাদের দেখায় 139 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো 139 পেজের 16 নম্বর প্রশ্ন, এই যে রয়েছে প্রাচীন ভারতের উপমহাদেশে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো। প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে এক ধরনের সেতু গড়ে উঠত। আবার কৃত্রিম উপায়ের অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়ে ধনী ব্যক্তিদের উদ্যোগে সেতু তৈরি করা হতো। কুষাণ আমলে কূপ তৈরি করা চাকার মতো একটি যন্ত্র ব্যবহার করা হতে থাকে। সেচ কার্যের উন্নতির জন্য গুপ্ত যুগে এই জলসেচের ব্যবস্থাকে আরও উন্নতি হয়েছিল এবং পুকুর বা তোড়াগ খননের দ্বারা, ঠিক আছে? পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল? দেখো এটা রয়েছে 114 পেজে রয়েছে 19 নম্বর প্রশ্ন, তোমাদের দেখাই। এই যে এটা পাশে লিখবে, আর এ পাশে দেখো কারণটা তোমাদের দেখিয়ে দিই যে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তর খোঁজখবর আনা, অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, রাজকর্মচারী রাজপুত্রদের উপর নজর রাখা, এই জন্য, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে তোমার মৌর্য যুগে পুরুষ ও নারীদের পোশাক কিরকম ছিল? তোমাদের এটা দেখায় 138 পেজে, এটা তোমার রয়েছে, দেখে নাও। মৌর্য আমলে পুরুষদের পোশাক ছিল ধুতি চাদর পরতো। রাজ পরিবার ও ধনী পরিবারে পুরুষরা দামি পোশাক পরতো, আর পুরুষদের অনেকের মাথায় পাগড়ি থাকতো। আর মেয়েদের কি দেখো, মহিলারা শাড়ি, চাদর বা ওড়না ব্যবহার করত। ধনী ও রাজ পরিবারের মহিলারা দামি পোশাক পরতো, তারা দামি পাথর ও সোনার গয়না পরতো। পরের প্রশ্ন বলেছে যে গান্ধার শিল্পে বুদ্ধ মূর্তিগুলি কেমন ছিল? দেখো এটা 156 পেজে রয়েছে, তোমাদের দেখাই। দেখো সারনাথে জাদুঘরে রক্ষিত বোধিসত্ত্বের মূর্তি, জামালপুরে দণ্ডায়মান ভগবান বুদ্ধের মূর্তি, এলাহাবাদের কাছে মানকুয়ারে বুদ্ধ মূর্তি প্রভৃতি গান্ধার শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। লাল বেলে পাথর দিয়ে ভগবান বুদ্ধের এই মূর্তিগুলি নির্মাণ করা হয়েছিল, লাল পাথর দিয়ে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে বৌদ্ধিক যুগের প্রত্নতত্ত্ব সম্পর্কে আলোচনা করে, যেটা 65 পেজে রয়েছে, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? 65 পেজে দেখো, 65 পেজে 18 নম্বর যে প্রশ্ন, বৌদ্ধিক যুগের প্রত্নতত্ত্ব একটু দেখে নাও। সময়কাল উল্লেখ করবে, বৌদ্ধিক যুগের প্রত্নস্থল উল্লেখ করবে, আর কি কি জিনিস পাওয়া গেছে, প্রাপ্ত জিনিসপত্র, এগুলো উল্লেখ করে দেবে। পরের প্রশ্ন বলেছে যে রয়েছে তক্ষশিলা মহাবীরের ছাত্রদের কিভাবে ভর্তি নেওয়া হতো? হয়ে যাবে 158 পেজে, দেখো এই যে রয়েছে, এখানে 16 থেকে 20 বছর বয়সে ছাত্ররা ভর্তি হতো, এবং ভর্তি হওয়ার আগে কি করা হতো, তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হতো। পরীক্ষা যদি তারা সফল হতো তবেই কিন্তু তাদেরকে ভর্তি নেওয়া হতো, ঠিক আছে? ওকে, নেক্সট বলেছে গুপ্ত যুগের স্ত্রীধন বলতে কি বোঝো? দেখো এই প্রশ্ন সমাধানটা তোমাদের আগে দেখিয়েছিলাম, আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিয়েতে কিছু তোমার সম্পদ দেওয়া হতো, আর সেই সম্পদটা তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারতো, এটা হচ্ছে তোমার স্ত্রীধন। এরপর রয়েছে বর্ণাশ্রম প্রথা কিভাবে চিকিৎসা বিদ্যায় বাধা সৃষ্টি করেছিল? এটা তোমরা অবশ্যই টেক্সট বুক থেকে করবে, কারণ এখানে সহায়তাতে নেই। মেনলি তুমি বর্ণাশ্রম মানে কি, বিভিন্ন বর্ণ ভেদে মানুষ রয়েছে, যেখানে কি হতো, অনেক মানুষ কি হচ্ছে আমার মতো নিচু চোখে যেহেতু দেখা হতো, তো তাদেরকে কিন্তু ঠিক মতো চিকিৎসা করা হতো না, ঠিক আছে? অনেকে আছে নিচু বর্ণের বলে তাদের গায়ে হয়তো ছুঁতও না, এরকম টাইপের, ছুঁয়ে দেখতো না, এরকম হয়তো প্রচুর পরিমাণে জল, হয়তো সে ছুঁয়ে দেখতো না, কেন? কারণ তার জাত চলে যেতে পারে, এরকম টাইপের। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? যে তোমাদের দেখাই 71 পেজে রয়েছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা। দেখো 71 পেজে 51 নম্বর প্রশ্নটা দেখে নাও, যেটা আগে দেখিয়েছে। বেদ, গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা দেওয়া হতো, আত্মরক্ষা, অস্ত্র শিক্ষা দেওয়া হতো, চিকিৎসা, নাচ গান এগুলো করানো হতো। এরপর রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন পদ্ধতির সম্পর্কে লেখো, 152 পেজে রয়েছে, ঠিক আছে? 152 পেজে 3 নম্বর প্রশ্ন দেখে নাও, এই যে এটা তোমাকে পাঠ্য বিষয়গুলোও দেখিয়ে দিই, এটাই পাশে রয়েছে। আর পাঠ্য বিষয় যেটা মেন এখানে চেয়েছে, যে
এটা নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল, তবে এখানে ধর্ম নিরপেক্ষ শিক্ষাদানের ব্যবস্থা ছিল। গণিত, রসায়ন, ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাবিদ্যা এগুলো শেখানো হতো। ঠিক আছে, দেখে নাও একটু, এগুলো একটু লিখে নিও। ওকে, পরের প্রশ্ন যাই বলেছে যে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল, যেটা 88 পেজে রয়েছে। ঠিক আছে, যে মহাজনপদের শাসন ব্যবস্থা 4 নম্বর প্রশ্ন। রাজতান্ত্রিক আর অরাজতান্ত্রিক এরকমভাবে কিন্তু শাসন ব্যবস্থা ছিল, দেখে নাও। আর পরের প্রশ্নটা তোমরা অবশ্যই টেক্সট বইয়ে দেখবে, 54 পেজে রয়েছে, যে কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলির ভূমিকা কি ছিল, একটু ওখান থেকে লিখে নাও। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নাও, লাইক করো, আর কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, বাই, সি ইউ अगेन।